স্বাগতম। দেখুন, আমাদের জন্মসূত্রে পাওয়া অনেক ব্যাপার থাকে, সেটা কখনো ভালো, যেমন অনেকে ব্রেন ভালো থাকে ছোটবেলা থেকে, আবার কোনো কোনো জিনিস খুব খারাপ, মানে নেতিবাচক বলা যেতে পারে। যেমন ধরুন, মীনা কুমারী যে অভিনেত্রী ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট, তার একটা আঙুল ছিল না, সেটাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে সারা জীবন অভিনয় করে গেলেন। চন্দ্রশেখর, ওয়ান অফ দ্য বেস্ট বোলার, তার যে হাতে বল করতেন সেই হাতটাই সরু ছিল, মানে ক্যাচ নিতে গিয়ে তার অসুবিধা হতো, অথচ সেই হাতেই তিনি বল করে 200-250-এর উপর উইকেট পেয়েছেন। মানে এগুলো এত অদ্ভুত। হেলেন কেলার, চোখেও দেখতেন না, কানেও শুনতেন না, অথচ তিনি এক প্রতিভাময়ী ছিলেন। সুতরাং অনেক নেতিবাচক দিক থাকে, যে নেতিবাচক দিকগুলো সত্যি মানে আমার আপনার হলে আমরা ভাবতে গিয়ে ভয় পেয়ে যাই। যেমন আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি কথা রয়েছে, কাল সর্পদোষ। এখন এই কাল সর্পদোষ তো যথার্থই খারাপ, এ তো 40 বছর ধরে শুনে আসছি, খুব খারাপ। তো ফলে কাল সর্পদোষ খারাপ থাকলে আপনার খারাপ হবে, এ আপনার জ্যোতিষ শিখতে হবে না। এটা দেখবেন যে রাস্তায় ঘাটে যে কেউ বলবে, আরে কাল সর্পদোষ তোর খুব খারাপ দিন। কিন্তু ইতিবাচক চরিত্রও তো কিছু থাকে, নেতিবাচক দিক বললেন। যেমন আমার অতিথি দেবাচার্যজি, অত্যন্ত ইতিবাচক চরিত্র, পজিটিভ ক্যারেক্টার। আজকে তার কাছ থেকে শুনবো যে কালসর্প দোষ খারাপটা কি এবং ভালোটাই বা কি। ভয়ঙ্কর একটি অনুষ্ঠান করতে চলেছি, অ্যান্ড আই ওয়েলকাম ইউ স্যার। একদম, সবাইকে নমস্কার, বসুন্ধরাকে নমস্কার। স্পেশালি বলি যে কালসর্প দোষ আমাদের জন্মছকে অনেকের বক্তব্য বা অনেক কী বলবো বয়স্ক মানুষের ধ্যান ধারণা আছেন যে আগের জন্মে যদি আমি কোনো পাপ করে থাকি, সেটার একটা এফেক্ট আমার এই জন্মগুলিতে থাকে। এবারে তর্কে কোনোদিনই আমি যাই না, আমি সেটাকেও মানি। এবং তার সাথে ছাড়া আমার মনে হয় যে সময়টা আমি জন্মেছি সেই সময়টাতে যদি কালসর্প দোষ থাকে, তাহলে পরে আর কী করা যাবে, তার তো অটোমেটিক্যালি এবারে হ্যাঁ আমি কেন জন্মালাম, তাহলে হয়তো আমার আগের জন্মের পাপ ছিল, তার জন্য আমার জন্ম ছকে কালসর্প দোষ এসছে, এটাকে মেনে নিতে হবে। এবারে এই কালসর্প দোষ নিয়ে আমরা অনেকেই আলোচনা করি, কিন্তু কালসর্প দোষে না গভীরে কখনো আমরা ঢোকার চেষ্টাই করি না। কালসর্প দোষটা থাকলে কী হয়, আমরা বলি না যে মাঙ্গলিক থাকলে ডিভোর্স হতে পারে, বরের মৃত্যু হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে। কালসর্প দোষ যদি আপনার জন্ম ছকে থাকে এবং 7th হাউসের উপর দিয়ে যায়, তাহলে পরে কিন্তু আমি আরও ডিটেলসে যাব, তো তাহলেও কিন্তু আপনার বৈবাহিক জীবনটাকে ডিস্ট্রয় করতে পারে একদম। এবং সেক্ষেত্রেও ডিভোর্স হতে পারে, সেক্ষেত্রে কি বলবো রাজদণ্ড হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু কালসর্প দোষের থেকেও আসে হলে কালসর্প দোষটাকে যদি এক কথায় বলা যায় যে এটা কি, তাহলে বলা যায় যে জীবনে আপস অ্যান্ড ডাউনের একটা কি বলবো ম্যাপ যদি থাকে, সেই ম্যাপটা হচ্ছে কালসর্প দোষ, গ্রাফ আপ ডাউন আপ ডাউন। হ্যাঁ, তো এটা একটা পার্ট। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যাদের আছে তারা খেয়াল করে দেখবেন যে বছরের 4 মাস আপনার ভালো যাচ্ছে, বাকি 8 মাস আপনাকে চিন্তা করতে হচ্ছে কি করব, কি করে চালাবো, কি করে চলবে, বা কতটা পড়াশোনা করা দরকার, চাকরি হচ্ছে না কেন, বিভিন্ন জায়গা থেকে, বা চাকরি হতে হতে হঠাৎ ড্রপ, তারপর 8 মাস টাইম ডিস্টার্ব। তো এই জিনিসটা আমাদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। এবারে মেন ব্যাপার হচ্ছে যে এটা তো কালসর্প দোষের একটা কারো কথা বললাম, যেটা আমাদের লাইফে ডিস্টার্ব করে। তো এই কালসর্প দোষটা আলটিমেটলি আছে কটা? কালসর্প দোষ হচ্ছে 12টা। এই 12খানা দোষ কোথা থেকে কোনটা তৈরি হয়েছে এবং কোনটার ওপর দিয়ে গেলে কি হবে, এটা যদি জানা যেত, তাহলে পরে আমার মনে হয় যে আলোচনাটা আরও গভীর হয়। তো প্রথমে যদি আমি বলি যে কালসর্প দোষ কী কী আছে, তাহলে প্রথমে দেখুন অনন্ত কালসর্প দোষ, যেটা ফার্স্ট হাউস থেকে স্টার্ট হচ্ছে। তারপরে আসছে কুলিক কালসর্প দোষ, তারপরে আসছে বাসুকি, তারপরে আসছে শঙ্খপল, তারপরে আসছে পদম, তারপরে আসছে মহাপদম, তারপরে আসছে তক্ষকটাও কিন্তু ডেঞ্জার। এবং আমি মনে করি যে লাইফে তক্ষক যদি কারোর থাকে, তাহলে সেই ব্যক্তি হয়তো উন্নতির শিখরে বারবার পৌঁছেও করতে পারবে না, আমি কি বলছি, পৌঁছেও তাকে নিচে নিয়ে আসতে হবে। হয়তো দেখা গেল একজন খুব ভালো পুলিশ অফিসার, যার সম্বন্ধে কোনো ব্যাড রেকর্ড নেই, কিচ্ছু নেই, সে বারবার প্রমোশন পেয়েছে লাইফে, হঠাৎ এমন একটা কিছু ঘটনা ঘটলো, তাকে সাসপেন্ড হয়ে দীর্ঘদিন ঘরে বসে থাকতে হবে। এটা শুধুমাত্র যে প্রশাসনিক স্তরে, আমি তা নয়, সর্বক্ষেত্রে এবং প্রশাসনিক স্তরের মাত্রাটা অনেক বেশি থাকে বলে আমার মনে হলো এটা বলাটা বেটার।
এরপর হচ্ছে কারকোটাক। কারকোটাক কালসর্পটাও মোটামুটি মৃত্যু সমতুল্য ফল লাভ লাইফে দিয়ে থাকে মাঝে মধ্যে। বাপরে। অষ্টম ঘরের উপর প্রভাব যখন বিস্তার করে তখন আসে। এরপরে যেটা আছে সেটা আপনারা অনেকেই শুনেছেন, শঙ্খচূড়, কর্মক্ষেত্রটাকে বিনিষ্ট করার জন্য। 8 হাউস 9 হাউসের উপর দিয়ে যখনই কোনো কালসর্প স্টার্ট হয়ে যায় না, তখন সেটাকে জেনারেলি ভালো কিছু দেয় না। বাড়িতে বয়স্ক ব্যক্তিদের সবসময় নিয়ে টেনশন, খুব ছোটোবেলায় বাবা মাকে হারানোর একটা যোগ, যেগুলো আমরা নর্মালি দেখে থাকি। তো শঙ্খচূড়ের পরে হচ্ছে ঘাতক। ঘাতকের ক্ষেত্রে হয়ে যায় এরা অনেক সময় কি হয়, প্রতিহিংসা পরায়ণতার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে যে আমি কিছু করলাম না, কিন্তু আমি অনেক কিছু দোষের ভাগিদার হলাম, তখন অটোমেটিক্যালি প্রতিহিংসা চলে আসে। একটা সাধারণ মানুষের লাইফে আসতেই পারে, কিন্তু এই প্রতিহিংসা পরায়ণতাটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম রাজদণ্ড লাভ করতে হতে পারে, মানে সে জেল ফেল হতে পারে। একদমই তাই। এরপরে লাস্টের আগে যেটা, সেটা হচ্ছে বিষধর। বিষধর যখন হবে, বিষধর হবে মানে হচ্ছে আপনার লাইফে সেভিংস বলুন, আপনার লাইফে বলুন কর্মের আরেকটা পার্ট বলুন, যেখানে অনেকটা সময় কর্ম ছাড়া নিজেকে থাকার একটা জায়গা বলুন, এই পার্টটাকে নিয়ে কিন্তু একটু হলেও ভুগতে হয়। লাস্ট হচ্ছে শেষনাগ। শেষনাগের পুজো আমরা অনেকেই করি বাড়িতে, এবং আপনি দেখবেন যে বহু মানুষের পুজো কিন্তু, আমি যখন আমার যে অমাবস্যায় পুজো হয়, শেষনাগকে আগে পুজো দেওয়া হয়। তার রিজনটা হচ্ছে শেষনাগকে দিলে পরে আলটিমেটলি কোথাও 12 নম্বর ঘরে বসে থাকে, তো 12 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরকে যে ফলো করছে, তো এই মোটামুটি লাইফের পড়াশোনার জায়গাটা, মাতৃকুল পিতৃকুল প্রতিটা জায়গাকে কোথাও না কোথাও বড়োভাবে এফেক্ট ফেলে। এবং শুধু তাই নয়, শারীরিক জায়গাটি তো খুব পীড়া দেয়। তো আলটিমেটলি কি হলো, কালসর্পদোষ সম্বন্ধে খুব ভালো কিছু নয়, কিন্তু খুব খারাপও বলবো না। কিছু কিছু জিনিস হয়তো কালসর্পদোষের জন্য পজিটিভও হয়ে থাকে। যে কালসর্পদোষে যারা জাতক আছেন তারা এনার্জেটিক, প্রচণ্ড পরিমাণ এনার্জেটিক হন। শুধু তাই নয়, তাদের লাইফে বেশ কিছু করার মতো ইচ্ছে থাকে। এবং কালসর্পদোষ থাকলেই যে আপনি মাটিতে মিশে যাবেন এটা কখনোই নয়। কোন কালসর্পদোষ আছে সেটা দেখা ভালো। আমি যদি ভুল না করি, সচিন তেন্ডুলকরের জন্মছকে কালসর্প আমি জিজ্ঞেস করতাম প্রভাব আছে, লতা মঙ্গেশকরের জন্মছকে প্রভাব আছে। তো হ্যাঁ, এবার কিছু ভঙ্গ কালসর্প দোষ যদি হয়, আপনি ভাববেন আপনি অনেকটা লাকি, আপনি এতটা পাপ করে পৃথিবীতে আসেননি। এবং আমি গতকালকে একটা কথা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় আমার 99খানা জন্ম, তিনি পিছনে গিয়ে যখন সরসজ্জায় শুয়ে রয়েছেন তখন বললেন যে আমি তো 99খানা জন্ম আগে গিয়ে দেখলাম আমি 99খানা জন্মে কোনোদিন পাপ কিছু করিনি। তো আমরা তো জানিই না যে আমরা তো দেখতেও পারি না যে আমরা আগের জন্মে কী পাপ করেছি। তো আমাদের মধ্যে প্রতিবন্ধকতাটা তো আরও বেশি। তো যদিও করে থাকি, তাহলে সেক্ষেত্রে বেরোনোর রাস্তা কী আছে? বেরোনোর রাস্তা হচ্ছে খুব ইজিলি কালসর্পদোষ খণ্ডনের রাস্তা আছে। আচ্ছা, পুনেতে, নাসিকে যে আছে ত্রম্বকেশ্বর মন্দির, ত্রম্বকেশ্বর মন্দিরে খুব সুন্দরভাবে পুজো করে, আপনি ওখানে গেছেন না? হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমি খুব দায়িত্ব নিয়ে এখানে টিভিতে বসে বলতে পারি, কাউকে জিজ্ঞাসা করবেন যে কালসর্পদোষের যজ্ঞের সময় লাগেটা কি? হ্যাঁ, কাঠ লাগে না, কাঠের পরিবর্তে এতটা ক্লু দিয়ে দিলাম। অনেকে হয়তো তারপরে অনেক শাস্ত্র ঘেটে এসে কথা বলবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু মানুষ জানেন না কালসর্পদোষের যজ্ঞ করার সময় লাগেটা কি। জানি না। হ্যাঁ, আমি বলছি তো। তো যাই হোক, এটা একটা ক্লু দেওয়া থাকলো। সব কিছু তো বলে দেওয়া এখানে ঠিক না, কিছুটা নিজের জন্য থাক। এবং আপনি দেখবেন যে তাদের প্রসিডিওরটা কী আছে এবং ইন্টারেস্টিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের কাজ কর্ম, তাদের মানে প্রতিটা জায়গা একদমই আলাদা। এবং আপনি অনলাইনে চাইলেও পুজো দিতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি বিভিন্ন তন্ত্র মতো পুজো করা হয়, কালসর্পদোষ খণ্ডন করা হয়, সেগুলোরও আপনি ভাগিদার হতেই পারেন, কোনো ভুল নেই যদি জন্মছকে থাকে। এবং কিছু কিছু জন্মছকের ক্ষেত্রে বললাম যে যেমন ভঙ্গ কালসর্পদোষ, চন্দ্রভঙ্গ কালসর্প, চন্দ্রভঙ্গ যদি করে থাকে আপনার মধ্যে লাইফে কিছু হোক মানে হোক একটু অ্যালার্জেটিক প্রবলেমের পরিমাণ বেড়ে যাবে। জাস্ট মেলান, আপনাদের যদি জন্মছক হাতে থাকে, জন্মকুণ্ডলী যদি হাতে থাকে, মেলান। এবং দ্বিতীয় কথা হচ্ছে শ্বাস জাতীয় প্রবলেম আপনার ফ্যামিলি কেন্দ্রিক আপনার লাইফে আসতে পারে, হাঁপানি যেটাকে বলে। হ্যাঁ, যদি বৃহস্পতির ওপর দিয়ে যায়, আপনি মেধাবী হবেন, কিন্তু উচ্চতর বিদ্যায় আপনাকে সাংঘাতিক বাধা পেতে হবে। মেধাবী হবেন, আপনার মানে পড়াশোনা আপনার মনে থাকবে না, বা পড়াশোনা সম্বন্ধে আপনার ইন্টারেস্ট থাকবে না, একদম নয়, তা নয়। কিন্তু আপনার উচ্চতর বিদ্যায় গিয়ে হয়তো কোনো কারণে ফ্যামিলি কন্ডিশনের জন্য পড়া হলো না, এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়।
সপ্তম ঘরের উপর দিয়ে যদি কোনো কারণে কালসর্প ভঙ্গ করে কিছুকে, স্পেশালি রবিকে ভঙ্গ করে, সেই জাতক জাতিকার 100% উচিত জোটক বিচার করে বিয়ে করা। যতক্ষণ না জোটক বিচার মেলে বা কাউকে কমিটমেন্ট করে দিয়েছি আমি তোকে বিয়ে করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে? মিলল না, বিয়ে করে নিলাম, আপনি জানবেন 6 মাস 8 মাস 1 বছর আপনাকে কোর্টেই দেখা করতে হবে এই সম্পর্কটা থেকে বেরোনোর জন্য। যেটা আপনি বিয়ের আগে দুজন আলোচনা করে বসে এমনিই নায়ক হতে পারতেন, কোনো ভুল থাকতো না, রিলেশনটাও ভালো থাকতো। কিন্তু অনেক সময় আমরা পারি না, যে না কমিটমেন্ট করে দিচ্ছি তোকে ছাড়া আমি বাঁচবো না। তো এরকম ব্যাপার তো হ্যাঁ, এরকম ব্যাপার তো হয়েই যায়। অষ্টম ঘরের উপর দিয়ে যদি যায়, সেই জাতক জাতিকার মধ্যে খানিকটা ভোগার পরিমাণ, ভোগা মানে হচ্ছে বিভিন্ন কারণে, আজ সর্দিকার জ্বর, পরশুদিন এই এনার্জির পরিমাণটা কমে যাওয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জটিলতা ফেস করা, এই জিনিসগুলো কিন্তু আসে। যদি কোনো কারণে শনি এবং মঙ্গলকে কালসর্পদোষ ভঙ্গ করে যায়, তাহলে জানতে হবে জাতক জাতিকার মধ্যে কিন্তু রাজদণ্ড পাওয়ার একটা প্রবণতা থাকবে, এবং এদের না লাইফে কিছু হোক বা না হোক ঋণ করবার একটা প্রবণতা অনেক বেশি। এটা অদ্ভুত ব্যাপার থাকে। হ্যাঁ, ঋণের প্রবণতা জর্জরতার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে। না, আপনি মানে কাল সর্প মানে তো একটা সর্পকেই, মানে একটা সাপকেই তো রিপ্রেজেন্ট করছে। কারণ আপনি শঙ্খচূড়ের নাম বললেন, শেষ নাগের কথা বললেন, সবই তো সাপ। হ্যাঁ, তক্ষক। হ্যাঁ, তক্ষক, মানে এটা একটা সাপ তো, মানে সিম্বলিক। সাপ যেমন ছোবল মারলে তার একটা এফেক্ট হয়। সাপের বিষটা যতটা বিষাক্ত, এই মানে যোগটা যদি বা এই দোষটা যদি আমাদের জন্মছকে থাকে, তাহলে আমাদের লাইফটা ততটা বিষাক্ত হবে। এটা হচ্ছে এইবারে কথাটা হচ্ছে যে, তো অনেকেই তো আপনি বললেন যে নাসিকে গিয়ে সেটা কাটিয়ে আসে বা রেজিস্ট করে আর কি। মানে আমরা যেমন চশমা পরে চোখটাতে দেখতে পাই, রেজিস্ট করে আসে। আপনার অভিজ্ঞতা, আপনি তো সারা ভারতের সমস্ত ধর্মীয় স্থানে গেছেন ইত্যাদি। তো এটার রেস্ট্রিকশনটা কি করে করব? ধরুন আপনি বললেন সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকর বিরাট প্রতিভাবান ছিলেন, অথচ দেখুন সচিন খেলা ছেড়ে তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ফুট কি বানায় হয় কি, মানে বিখ্যাত লোকেরা তো শেষ দিন অবধি তারা বিখ্যাত থাকে, তাই থাকা উচিত। সচিন খেলাটা ছেড়ে চলে গেল, কমেন্ট্রিতে গলার শটটা ছিল না, মার খেয়ে গেল, তাই না? আচ্ছা, লতা মঙ্গেশকরের কি ব্যাপারটা হলো যে লতা মঙ্গেশকর একেবারে ধারাবাহিকভাবে ভালো গাইতে 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 এমন একটা স্টেজ এলো যখন তাকে আর প্রয়োজন হলো না মুম্বাইয়ের, এবং তখন তিনি স্মৃতিচারণ করার জন্য কাউকে ধরতে পারলেন না যে আমি ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ। তো এই যে ব্যাপারটা, মানে কোথাও একটা মার খাবেই, সেটা প্রথম জীবনে না হলে শেষ জীবনে মার খাবেই। কেন? না, মেন ব্যাপার হচ্ছে কালসর্প দোষের প্রথম জীবন, দ্বিতীয় জীবন এবং তৃতীয় জীবন। যদি আমি ফার্স্ট 3টি জীবনকে নিয়ে আলোচনা করি, স্টার্টিংটা জন্মের পরে বাচ্চাকে খানিকটা সময় ভুগতে হবে। 10 ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, 10 বছরের পরে, 10 বছরের মধ্যে তাকে ভুগতে হবে। কষ্ট ছিল 10 বছরের পর থেকে, হ্যাঁ 12 বছর বয়সের থেকে কিন্তু লাইফে একটা গ্রাফ হাই যাবে, এবং সেটা যদি কারোর ক্ষেত্রে ভালো থাকে, সে মোটামুটি সেটা 42 থেকে 48 বছর বয়স অবধি পেয়ে থাকে। তো 12 থেকে 48 অবধি একটা ভালো টাইম, বিরাট সময় স্টার বানিয়ে দিচ্ছে তাকে। এবং যদি কোনো কারণে সেটা খারাপ থাকে, এই টাইমটা তার ভাত খেতে পারাটাও দুর্বিষহ ব্যাপার হয়ে যেতে পারে। বাড়িতে রান্না হয়েছে, আমি বলছি না এমন যে তার বাড়িতেই রান্না হচ্ছে না, বাড়িতে রান্না হয়েছে, কিন্তু কোনো কারণে অশান্তি, দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, সে বাড়িতে ঢুকতেও ইচ্ছা করছে না, মুখ দেখতেও ইচ্ছা করছে না, কারণ খাওয়া দাওয়াও বন্ধ, সে বাইরে বাইরে দিন কাটাচ্ছে, রাত্রে হয়তো কোনো কারণে বাড়িতে শুতে একটুখানি আসে। তো বিভিন্ন ধরনের সমস্যা, এটা তাকে 48 অবধিই পেতে হবে। ভালোটাও বললাম, খারাপটাও বললাম। এবারে যদি ভালোটা শেষ হয়ে যায় 48-এ গিয়ে, আমি ধরে নিচ্ছি, তারপর থেকে তাকে পীড়া দেওয়া স্টার্ট করবে। সেটা কিরকম? অর্থোপেডিক, মানে হয়তো সাইটিকাল প্রবলেম আসতে পারে, এই আসতে পারে। তারপরে হচ্ছে অনেকের কি বলবো, সাইনাসের প্রবলেম চলে আসে, টনসিলের প্রবলেম চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু তখন হিউজ পরিমাণে দেখা দেয়, একটা ছাড়লে আরেকটা। আবার অনেক সময় আমরা বলি না যে মাল্টি অর্গান ফেলিওর, হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো তাদের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে বিভিন্ন দিক থেকে জটিলতা হতে হতে। হ্যাঁ, এটা প্যাথেটিক, একদম তাই। আমি এতটা ডিটেলসে যেতে চাইছিলাম না, যাদের আছেন তারা ভাববেন দাদা ভয় দেখাচ্ছেন। ভয়ের ব্যাপারই নেই, একদমই না। যেটা শাস্ত্রে রয়েছে আপনি সেটা বলছেন। আপনি যদি এখানে চেপে যান যে না ঠিক আছে, আচ্ছা আমি ভালো মানুষ, আমার একটা গুড ইমেজ আছে, আপনি তো নেগেটিভটা দেখাবেন। একটা ছেলেকে যদি একজন ভালো শিক্ষক যদি পড়াতে বসায়, তাহলে শিক্ষকের উচিত হচ্ছে তার ফল্ট কি আছে সেটা দেখে নেওয়া। তোকে যে আমি পড়াবো,
আমি তো ভালো শিক্ষক, কিন্তু তুই কি কি জানিস না আগে তো জানতে হবে, একদম। তাই না? তো সেটা আপনার বলতে ক্ষতিটা কোথায়? না, তার থেকে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যেটা বললাম না, যে সত্যি কালসর্প দোষের যে যোগ্যটা হয় সেটা কি দিয়ে করতে হয় না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্ধেক মানুষ জানে না। অর্ধেক না, আমার মনে হয় 90% মানুষ জানে না। জানে না। এবং যারা যারা খুব বেশি এগুলো নিয়ে আলোচনা করে তারাও জানে না। তার কারণ, তার রিজন হচ্ছে শাস্ত্র মতে যদি কালসর্প দোষের যোগ্য হয় তার জিনিসগুলো টোটালটাই আলাদা। তাতে বেল কাঠ, নিম কাঠ, এই কাঠ, পাট কাঠি এইসব দিয়ে কখনো যোগ্য হয় না। কী দিয়ে হয় আমি এখানে বলতে পারবো না, কারণ এগুলো যেহেতু শাস্ত্র ব্যাপার এবং বহু মানুষ না, কেন বলবেন কেন? বাস্তব। কিন্তু যাদের হয়েছে তারা জানেন, এবং তার উপকারিতাটা কতটা এইটুকুনি বলি যে সাপের বিষ কিন্তু নর্মালি বেল কাঠ বা বেলের রস দিয়ে যেতে পারে না। তো সেই বিষটাকে যদি কোথাও থামানো যায় তার জন্য অন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, তো এই ক্ষেত্রেও তাই। তো অনেকের ধারণা থাকে যে খুব ইজি ব্যাপারগুলো এই তো করে দিলাম হয়ে গেল। তো হ্যাঁ, 11 মাঝে মধ্যে আমি শুনি যে একদম মিনিমাম মূল্যে নাকি আজকাল মহামৃত্যুঞ্জয় কবজও পাওয়া যায়। তো মহামৃত্যুঞ্জয় নামটা উচ্চারণ করতে গেলে বা যে লিখছে সে মিনিমাম রেটটা যখন নেবে না, সে লেখার ক্ষেত্রেও ভুল করবে। এটুকু নিয়ে আমার একটা ব্যাপার, কারণ মহামৃত্যুঞ্জয় জিনিসটা এত ইজিই নয়। মহামৃত্যুঞ্জয় জিনিসটা যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট মানে শক্তিশালী, এবং তার কার্যক্ষমতাটাও অনেক বেশি, এবং তার সেটা দীর্ঘ প্রণালী একটা ব্যাপার থাকে। মিনিমাম যদি আপনি বলেন, যদি খুব তাড়াতাড়িও বলেন 5 দিন লাগবে, 5 থেকে 7 দিন লাগে বানাতে। তো সেই জিনিসটা আজকে নাকি রেডিমেড পাওয়া যায়, হয় নাকি? ইনস্ট্যান্ট। না, দেখলে তো আপনি হাসতেই পারবেন এই জিনিসগুলো নিয়ে, হাসি পাই, হাসতেই পারেন আপনি, বাকি কিছু না। তো কার্যত এই কারণে আমি বলতে চাই যে আমাদের দেবাচার্যজি তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এই কাল সর্প দোষ আপনারা অনেকেই জানেন যে আপনাদেরও আছে। মানে আপনারা জ্যোতিষ দেখিয়েছেন, জ্যোতিষ চর্চার ক্ষেত্র থেকে গতকালও আমি যেটা বলেছিলাম আজকেও সেটা বলছি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কাল সর্পদোষ আছে কি নেই এই ব্যাপারে আপনি কনফিউজড, কারণ আপনি ধর্ম মানেন, জ্যোতিষ মানেন, কিন্তু আপনার নিজেরটা দেখানো হয়নি। 2 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনি জানেন যে আপনার কাল সর্পদোষ আছে, কিন্তু আপনি দিশেহারা যে কোথায় গিয়ে এটাকে আপনি কাটাবেন, বা আপনি মানে অন্তত এই ঝামেলাটা থেকে বাইরে থাকবেন। আমি গোড়াপত্তনে যেটা বললাম সেটাকে আরেকবার বলি, জন্মসূত্রে পাওয়া জিনিস কোনো সময় ইরেজ হতে পারে না, না, কখনো না। 80% আপনি ভালো রেজাল্ট পেতে পারেন, কিন্তু জন্মসূত্রে পরে যাদের চোখ খারাপ হয়ে যায় চশমা আসে, একদম। যাদের পা খোড়া হয়ে যায় স্ক্র্যাচ আছে বা লাঠি আসে, কিছু তো কিছু বিকল্প থাকেই। সেরকম কালসর্প দোষেরও বিকল্প আছে। বিকল্প মানে তাকে আপনার হাত থেকে মুছে দিতে পারবে না যে না আর তোর কালসর্প দোষ চলে গেল, তাহলে মিথ্যা কথা বলা হবে। কিন্তু কালসর্প দোষটা একটা যজ্ঞের মাধ্যমে সেটাকে সলিউশন করতে হয়, যতটুকু শুনেছি। একদম। অনেকের ধারণা যে যোগ্য করলে কেটে যাবে, হচ্ছে বিশ্বাস, সবার আগে বিশ্বাস। না না, বিশ্বাসের ব্যাপার না, না, যোগ্য করলে কেটে যাবে, কেটে যাবে। আমি আপনাকে একটা কথা, সেটা অমিতাভ বচ্চনের মতো লোক বিশ্বাস করে। আমি আপনাকে একটাই কথা বললাম যে 80% আপনি ভালো ফল পাবেন, 20% তো ভগবানই দিয়েছে। হ্যাঁ, তো সেটা তো ভুগতেই হবে, তো জন্মসূত্রে পাওয়া। 80% মানে আমাদের লাইফে ভগবানের হেল্প যদি 1% থাকে, কি হতে পারে আপনি ভাবেন একবার। তার দেখানো পথে যদি আমরা কোনো কারণে যেতে থাকি না, তো এগুলোর মধ্যেই থাকবে, সেটাও একটা পার্ট। তো তার জন্য আপনাকে মোক্ষ লাভ করতে হবে। মোক্ষ লাভ করাটা হয়তো ইজি না, আপনাকে সমস্ত কিছু ছেড়ে আপনি যখনই ভগবানের দ্বারস্থ হয়ে যাবেন তখন আপনার লাইফে অন্য কিছু থাকবে না। মানে আমি এই বলছি না যে সাংসারিক জীবন থেকে আপনি বিচ্যুত করছেন না। সাংসারিক জীবনটা হচ্ছে যদি আপনি পা দিয়ে থাকেন, কারোর দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে বড় ধর্ম। সেই ধর্মটা যদি পালিয়ে গিয়ে আপনি ভগবানের কাছে যেতে চান, সেটা আরও বড় অধর্ম। তো এই অধর্মটা ভগবান কখনো মেনে নেবে না। তো আলটিমেটলি মোক্ষ লাভ করতে গেলে একটা স্টেজ আসবে, সেই স্টেজে গিয়ে আপনি নিজেকে সমর্পণ করুন ভগবানের কাছে, দেখবেন এই যন্ত্রণা যে জিনিসগুলো বললাম এগুলো তখন একদম ফেকো হয়ে যাবে ব্যাপারগুলো। তাহলে যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মূলত যে কালসর্প দোষের থেকে অনেকেই, আমি বললাম যেটা, যে অনেকে মুক্তি পেতে চান। এরকম অনেকগুলোই তো আছে আমাদের জীবনে যে এই দোষগুলো থাকে। যেমন উনি মাঙ্গলিক নিয়ে বললেন যে মাঙ্গলিক থাকলে এই প্রবলেম হতে পারে। কালসর্প দোষের ক্ষেত্রে উনি বললেন যে এই প্রবলেমগুলো হতে পারে। এটা ভয় দেখানো বা ভয় পাওয়ার কিছু না, এটা বাস্তব। তা আপনি ভাই ভুলে যান দেবাচার্যজি কী বলেছেন, আপনি বরং বই খুলে দেখেন, তাহলেই আপনি জানতে পারবেন। তো এটার
সলিউশনের জায়গা থেকে যেটা বলছি যে উনি ইয়েতে গিয়েছিলেন আপনার বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়ার মতন তিনি নাসিকেও গেছেন, এবং নাসিকটা টিপিক্যালি আ প্লেস আপনাদেরকে বলি যে যেখানে কালসর্পদোষ কাটানোর জন্য মানুষ যায় সারা ভারতবর্ষের মধ্যে। মানে আপনি গেলেন, আপনার লোকাল পুরোহিত বলে দিল কাটিয়ে দেবো, এরম গোছের ব্যাপার নয়, যেতে হয়। এবং সেখান থেকে অনেকে শিক্ষা লাভ করে আসেন যে আমি এটা জেনে আসলাম। যেমন উনি ওনার জায়গাটা বলতে পারছেন না, গোপনীয়তা রাখা, বা আমরাও বলতে দেব না টিভিতে। তাহলে ওনার কাছে এই বিদ্যাটা উনি নাসিক থেকে পেয়ে এসেছেন যে কালসর্প দোষটাকে কি করে রেস্ট্রিক্ট করা যায়, রেজিস্ট করা যায় কি করে। এটা কিন্তু একটা মস্ত বড় জায়গা যে আমাদের জীবনে বাস্তবিকই আমাদের হচ্ছে না। উনি তো বলছেন ট্রাবল কি হতে পারে আপনার জীবনে, যে এটা হতে পারে, ওটা হতে পারে, ওটা হতে পারে, আপনি আপনার ভাগ্যের সঙ্গে সেটা মিলিয়ে দেখছেন। তো অন দ্যাট কেস আপনার নিরুপায় হয়ে কিন্তু ওনার কাছে যেতে হবে। একটা ফোন একটুখানি নিয়ে নিচে চট করে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি তন্ময় বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ, নিজের সম্বন্ধে একটু জানতে চাই স্যার কাছে। আপনার নিজের সম্বন্ধে? হ্যাঁ। তাড়াতাড়ি বলুন আপনার ডেট অফ বার্থ। প্রোগ্রাম ভালো লাগে তাই আমি ফোন না, এটা তো খুব করছি। আনন্দের ব্যাপার যে আগরতলা থেকে যে আপনি নিয়মিত দেখছেন, এটা খুব হ্যাঁ, অনেকদিন যাবত ট্রাই করছি কিন্তু লাইনটা নিয়ে আসতে এবারে পেরে মিষ্টি ওদের ভাষাটা। না, ট্রাই করলে তাহলে পাওয়া যায় তো লাইন। হ্যাঁ স্যার। ডেট অফ বার্থ বলুন ভাই। 03 বুঝতে পারলাম না। 03 হ্যাঁ 0307 হ্যাঁ 3 জুলাই 86 1900 কত? 86 হ্যাঁ, সময়টা কত? রাত্রি 1:30। রাত্রি 1:30। কোথায় জন্ম? আগরতলায়? না, আমাকে বলুন আমাকে বলুন ওটা 3 তারিখই ছিল না 4 তারিখ হয়েছিল? হ্যাঁ স্যার। ওটা 3 তারিখই ছিল না 4 তারিখ হয়েছিল? এমনি তো 3 তারিখে রাত্রি 1:30 আর কি। তারপরে 4 তারিখ হয়েছিল আর কি। না, যদি আপনি কি 2 তারিখ গভীর রাত্রে হয়েছেন না 3 তারিখ গভীর রাত্রে হয়েছে? 3 তারিখ রাত্রে গভীর তাহলে রাত্রে। ছেড়ে যাবে। দেখেন না, এইগুলোই হচ্ছে গন্ডগোল। বহুদিন বাদে আগরতলার কোনো একটা ফোন পেলাম। আচ্ছা, জন্মবার শুক্রবার, হ্যাঁ স্যার। রাশি হচ্ছে বৃষ এবং লগ্ন বৃষ। কেমন? খুব তাড়াতাড়ি একটু বলে দিই আপনার, খুব তাড়াতাড়ি একটু বলে দিই। হ্যাঁ স্যার, রাশিটা কি রাশি স্যার? বৃষ রাশি। বৃষ রাশি, হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফোন করার কিন্তু স্পেশালি কোনো কারণ ছিল না। দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম হলে সেই জাতকের লাইফে কিছু হবে না বা কিছু পাবে না বা কিছু নিয়ে আসবে না জন্মের সময়, এটা কখনো হতে পারে না। প্রথম কথা হচ্ছে এটা যে জন্মছকটা যথেষ্ট ভালো হয়, শুধুমাত্র ডিস্টার্ব হচ্ছে মঙ্গলটা বকরি, যেহেতু অনেক সময় অহেতুক বেশ কিছু জটিলতা লাইফে চলে আসে, কিছু সমস্যা গেলে আরও কিছু সমস্যা চলে আসে, যার জন্য মাথাটা গরম হয়ে যায়। লগ্নে চন্দ্র রয়েছে, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। এবং লগ্নের সপ্তমে যদি শনি থাকে তাহলে প্রতিভা প্রচুর থাকে, কিন্তু ভালো মঞ্চ খুঁজে পাওয়া যায় না নিজেকে পারফর্ম করার জন্য। এই হচ্ছে, বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, একদম স্যার। ব্যাস, আজকে এই অবধি দেখুন টাইম শেষ হয়ে গেছে, নিচে সব কল টল সব চলে গেছে। কেমন? আগামী দিন ফোন করবেন, আপনাকে অবশ্যই বলে দেবো। আগরতলাবাসীকে আমি চট করে বলে দিই যে আপনি এই অনুষ্ঠানটা আরেকবার প্রথম থেকে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ফোন নাম্বারগুলো গেছে, সেটা হচ্ছে ইউটিউবে আপনারা ডাউনলোড করবেন। আপনাদের তো এখন স্মার্টফোন, ইউটিউবে ডাউনলোড করে সিটিভিএন একেডি প্লাস করে আপনারা কিন্তু দেবাচার্যজির অনুষ্ঠানটা দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল সকালবেলা আমরা ডেফিনিট করে ফিরে আসবো। নমস্কার।